আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে তোমার রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় অ্যাডজাস্টমেন্ট প্রসেস, সপ্তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বিগত সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। 2002 সাল থেকে আমরা শুরু করব, শেষ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে সমাধান করে যাব। তবে আজকের ক্লাসে 2002 সাল, 3 সাল, 4 সাল এবং 5 সাল, এই 5 সাল পর্যন্ত সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা শুরু করি আমাদের বইয়ের এক্সাম্পল 47। 2002 সালে এসেছে অঙ্কটি। প্রশ্নটি দেখা যাচ্ছে এটা 2 নম্বর ফরম্যাটের অঙ্ক, অন ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার ইনফরমেশন। প্রশ্ন থেকে আমাদের চিনে নিতে হবে যে আগে কোন ফরম্যাটের অঙ্ক এটা। এবার আসুন, এই ফরম্যাটের অঙ্কে প্রথমে দুইটা জিনিস খেয়াল করতে বলা হয়েছিল যে কয় মাসের অঙ্ক, এটা কি 1 বছরের অঙ্ক নাকি 1 মাসের অঙ্ক, 6 মাসের অঙ্ক নাকি 3 মাসের অঙ্ক, এগুলো আগে আমাদের পড়ে নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, রেওয়ামিলির ভিতরে যে সমস্ত খরচগুলো আছে সম্পদ ভিত্তিতে লেখা আছে নাকি খরচ ভিত্তিতে লেখা আছে সেগুলো খেয়াল করতে হবে। তো আসুন প্রথম প্রশ্নটা আমরা শুরু করি। বনলতা মডেল ওপেন ফর বিজনেস অন জুলাই 1, 2001। দ্য ট্রায়াল ব্যালেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট অন জুলাই 31 ইজ অ্যাজ ফলো। দেখুন এখানে জুলাই মাসের 1 তারিখে শুরু হয়েছে আর জুলাই মাসের 31 তারিখে শেষ হয়েছে। তাহলে অনলি 1 মাসের অঙ্ক এটা 2001 সালের। আমরা একটা শিওর হলাম যে এটা 1 মাসের অঙ্ক। এবার আসুন, খরচগুলো লেখা আছে, যেমন প্রিপেইড লেখা আছে, প্রিপেইড ইন্স্যুরেন্স, এটা সম্পদ ভিত্তিতে দেওয়া আছে। এখন জাবেদা করার সময় ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করতে হবে আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট করতে হবে, যখন অ্যাডজাস্টিং হবে। আর এখানে আমাদের স্যালারি এক্সপেন্স, এটা খরচ ভিত্তিতে দেওয়া আছে, ইউটিলিটি এক্সপেন্স দেওয়া আছে, অ্যাডভার্টাইজ এক্সপেন্স দেওয়া আছে, আর কোনো সম্পদ ভিত্তিতে দেওয়া নেই। যাক, এবার আসুন আমরা অ্যাডিশনাল ইনফরমেশন পড়বো আর একটা একটা করে অ্যাডজাস্টিং করব। প্রশ্নে এখানে আমাদের 6টা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে, তাহলে এই 6টা অ্যাডজাস্টিং হবে। নাম্বার 1, ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট দ্য রেট অফ 2000 টাকা পার মান্থ। প্রতি মাসে ইন্স্যুরেন্স ব্যয় হয় 2000 টাকা। যেহেতু এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে 24,000 টাকা, তার মানে 12 মাসের ইন্স্যুরেন্স একবারে দেওয়া আছে। এখান থেকে এক্সপায়ার্ড হয়েছে অনলি 2000 টাকা 1 মাসের, কারণ 1 মাসের অঙ্ক। তো জাবেদার ভাষা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্সে ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 2000 টাকা। দেখুন, ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 2000 টাকা। টু অ্যাডজাস্ট ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, আমরা ন্যারেশন লিখবো টু অ্যাডজাস্ট ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। নাম্বার 2, a count of supplies shows 9,000 unused on July 1st। দেখুন জুলাই মাসের 31শে জুলাই এসে দেখা গেল যে সাপ্লাইজ হাতে আছে মাত্র 9,000 টাকার। এখন খেয়াল করতে হবে রেওয়া মিলে যাই সাপ্লাইজ আগে কত ছিল। দেখুন সাপ্লাইজ নামে আমাদের এখানে লেখা ছিল এই যে 18,000 টাকা। তাহলে সাপ্লাইজ আমাদের সম্পদ ছিল 18,000 টাকা, এখন আমাদের সাপ্লাইজ হাতে আছে মাত্র 9,000 টাকা। তাহলে বাকি যে রিমাইনিং 9,000 এটা খরচ হয়ে গেছে। যেটা খরচ হয়েছে সেটার জাবেদা দিতে হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, কারণ এখানে সম্পদ ভিত্তিতে লেখা ছিল। যেহেতু সম্পদ লেখা ছিল, আবার প্রশ্নে বলছে যে কাউন্ট অফ সাপ্লাই শো, দেখা যাচ্ছে যে সম্পদ আছে এখনো 9,000। তাহলে আগে 18,000 ছিল, এখন 9,000 আছে, কমে গেছে কত? 9,000 টাকা। এই 9,000 টাকা খরচ হয়ে গেছে, সুতরাং আমরা লিখবো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট 9,000 টাকা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। টু অ্যাডজাস্ট সাপ্লাইজ এক্সপেন্স, তাহলে আমরা ন্যারেশন লিখলাম, সাপ্লাইজ এক্সপেন্স অ্যাডজাস্ট করেছি 18 থেকে 9,000 বাদ দিয়ে। ক্লিয়ার? নাম্বার 3, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন 36,000 টাকা অন বিল্ডিং অ্যান্ড 30,000 টাকা অন ফার্নিচার। দুইটার উপরে অবস্থায় বাৎসরিক অবস্থায় দেওয়া আছে। এখন আমাদের মান্থলি অবস্থায় করতে হবে, কারণ আমাদের 1 মাসের অঙ্ক। তো জাবেদের ভাষা হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সে ডেবিট একবার লিখবো, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার দুইবার লিখবো। দেখুন আগে অবশ্য আমি আলাদা আলাদা করে লিখেছি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দুইটা লিখেছি, একটা লিখেছি বিল্ডিং আর একটা লিখেছি ফার্নিচার, একসাথে লিখলেও আমাদের হতো। এবার অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার। এখন আসুন 36,000 টাকাকে 12 মাস দ্বারা ভাগ করলে 3 বারং 36, তাহলে এরকম বিল্ডিংয়ের অবস্থায় হয়েছে 3,000 টাকা। আর 30,000 টাকাকে 12 মাস দিয়ে ভাগ করলে আসে 2,500 টাকা প্রতি মাসে, তাহলে ফার্নিচারের অবস্থায় হয়েছে 2,500 টাকা পার মান্থ। ক্লিয়ার? কারণ আমাদের এভাবে এমনি দেখানো যায়। দেখুন
36,000 টাকা ভাগ 12 মাস, তাহলে এক মাসে কত আসে? এক মাসে আসে 3 বারং 36, 3,000 টাকা। 25,000, এখানে 30,000 টাকা ভাগ 12 মাস, এক মাসে চলে আসবে 2500 টাকা। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের ডিপ্রিসিয়েশনের জাবেদা। এরপরে আসুন আরেকটা 4 নাম্বার এন্ট্রি, দ্য মর্টগেজ ইন্টারেস্ট রেট 12%। ব্র্যাকেটে বলা হচ্ছে দ্য মর্টগেজ ওয়াজ টেকেন আউট জুলাই 1, হ্যাঁ এক মাসের জন্য। তাহলে এক মাস আগে নেওয়া হয়েছিল মর্টগেজটা, এখন ইন্টারেস্ট হবে 12% করে। 12% ইন্টারেস্ট করলে এক বছরের সুদ চলে আসবে, এটাকে আমরা 12 মাস দিয়ে ভাগ করে এক মাসের সুদ নির্ণয় করব। এখন দায়িত্ব হলো মর্টগেজের পরিমাণ দেখা। মর্টগেজ পেবেল কত ছিল? 2.5 লক্ষ টাকা। আচ্ছা, 2.5 লক্ষ টাকার উপরে 12% করলে এক বছরের সুদ পাওয়া যাবে, কিন্তু অঙ্কটা যেহেতু এক মাসের, তাই আমাদের 12 মাস দিয়ে ভাগ করে আবার এক মাস বানিয়ে নিতে হবে। জাবেদার ভাষা হবে ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখানে মর্টগেজ নামে কিছু আসবে না। তো আসুন 4 নম্বর জাবেদা, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আমরা ওয়ার্কিংটা করে দিয়েছি। 2.5 লক্ষ টাকার উপরে 12% সুদ, একে আবার 12 মাস দিয়ে ভাগ দিয়ে এক মাসে হয়েছে 2500 টাকা। ক্লিয়ার? এবার আসুন 5 নাম্বার, আনআর্নড রেন্ট অফ টাকা 15,000 হ্যাজ বিন আর্নড। আনআর্নড রেন্ট আমরা এখানে দেখেছিলাম 35,000 টাকা ছিল ক্রেডিট। আনআর্ন যদি কখনো হ্যাজ বিন আর্ন হয়ে যায় তাহলে আনআর্ন ডেবিট হয়ে যাবে আর সংশ্লিষ্ট রেভিনিউ ক্রেডিট হবে। তো আনআর্ন রেন্ট লেখা ছিল, তাই আনআর্ন রেন্ট ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট। আনআর্ন সার্ভিস থাকলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতাম। আশা করি বুঝতে পারছেন। তাহলে জাবেদাটা দেখে আসি, আনআর্ন রেন্ট ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট হ্যাজ বিন আর্ন হয়েছে 15,000 টাকা। আশা করি বুঝতে পারছেন আপনারা এটা, আলহামদুলিল্লাহ। নাম্বার নেক্সট 6 নম্বর, স্যালারি 3,000 টাকা আর অ্যাক্রুড অ্যান্ড আনপেড। এটা বকেয়া, স্যালারি সংগঠিত হয়েছে কিন্তু টাকাটা প্রদান করা হয় নাই, সুতরাং স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবেল ক্রেডিট 6,000 টাকা, এই 3,000 টাকা। স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবেল ক্রেডিট, এটা ছিল 6 নম্বর এন্ট্রি। তাহলে আমাদের প্রথম অঙ্কটা 2002 সালের অঙ্ক কমপ্লিট হলো। এর কোন ফরম্যাটে ছিল? 2 নম্বর ফরম্যাট। আপনি চিনলেন কীভাবে? একটা রেওয়া মিল আছে আর আদার ইনফরমেশন দেওয়া আছে, অন ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার ইনফরমেশন। তো খুব সহজে আমরা বুঝতে পারলাম। এবার আসি নেক্সট অঙ্কটা 3 সালে এসেছিল। অঙ্কটাকে চেয়ারা দেখে চিনতে হবে কোন ফরম্যাটের, তারপরে এর নিয়মগুলো আমাদের মনে করতে হবে। যেহেতু এটা দেখা যাচ্ছে 2টা রেওয়া মিল দেওয়া আছে, 4টা কলাম, টাকার কলাম দেওয়া আছে 4টা, বিফোর অ্যাডজাস্টমেন্ট আফটার অ্যাডজাস্টমেন্ট লেখা হচ্ছে, তাহলে এটা 3 নম্বর ফরম্যাটে অঙ্ক। 3 নম্বর ফরম্যাটে অঙ্কের নিচে কোনো ইনফরমেশন দেওয়া থাকে না, শুধুমাত্র ভিতরের ফিগার দেখে আমাদের জাবেদা করতে হয়। ক্লিয়ার? তো আসুন এখন এই 2টা নিয়ম শিখাইছিলাম, যে প্রথমত আমাদের খেয়াল করতে হবে বিফোর অ্যাডজাস্টমেন্ট আর আফটার অ্যাডজাস্টমেন্টের টাকার ফিগার যদি একই রকম থাকে তাহলে জাবেদা হবে না, আর যদি পরিবর্তন হয়, টাকার পরিবর্তন থাকলে জাবেদা হবে। আচ্ছা, এরপরে আমরা এটাও বলেছিলাম যদি ডেবিট আইটেম বৃদ্ধি পায় তাহলে ওই আইটেমটা ডেবিট হবে, আর ডেবিট আইটেম কমে গেলে ক্রেডিট হবে। ক্রেডিট আইটেম বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। ডেবিট আইটেম বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে 2টা কথা মনে রাখতে বলেছি আমরা, যদি এভাবে 3 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক আসে। এখন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরেকটা 3 সালের অঙ্ক। 3 সালে 2টা অঙ্ক দেখা যাচ্ছে এখানে। তাহলে 3 সালে এইটাও একই অঙ্ক। দেখুন, আনঅ্যাডজাস্টেড, অ্যাডজাস্টেড, টাকার কলাম 4টা, 2টা রেওয়া মিল দেওয়া আছে। তাহলে টু ট্রায়াল ব্যালেন্স উইদাউট ইনফরমেশন, কোনো ইনফরমেশন থাকবে না, 2টা রেওয়া মিল দেওয়া আছে। তাহলে এই 2টা অঙ্ক 3 সালে এসেছে একই রকম, একইভাবে দেওয়া হয়েছে। তাহলে আমরা যে কোনো একটা সমাধান করলে হচ্ছে। তো আমরা এই অঙ্কটা সমাধান করি। এখানে 2টা রিকোয়ারমেন্ট আছে, একটা শো দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি, শো দ্য রিভার্সিং এন্ট্রি। এটা 10 মার্কের, আর আগে শুধু ছিল শো দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি, শুধুমাত্র 4 মার্কের। তো আমরা 49 নম্বর অঙ্ক 3 সালের দ্বিতীয় অঙ্কটা করি। ফলোইং অ্যাডজাস্টেড অ্যান্ড আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া হলো আহমদ কোম্পানির। এখন আমরা অঙ্কটা শুরু করব। দেখুন, আমরা 2টা জিনিস খেয়াল করতে বলেছি, যে রেওয়া মিলের যদি বিফোর অ্যাডজাস্টমেন্ট আফটার অ্যাডজাস্টমেন্টের টাকার পরিবর্তন হয় তাহলে জাবেদা হবে, একই রকম থাকলে জাবেদা হবে না। আর ডেবিট আইটেম বাড়লে আবার ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। ক্রেডিট আইটেম বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এই কনসেপ্টটা আমাদের রাখতে হবে। এবার আসুন আমরা শুরু করি। প্রথমে ক্যাশ, এটা 2 মাসে সমান ছিল 20,000 20,000, তাহলে এটা জাবেদা হবে না, কারণ টাকা পরিবর্তন হয়নি। এবার আসুন অ্যাকাউন্ট রিসিভেবল, 2 নম্বর এন্ট্রি। অ্যাকাউন্ট রিসিভেবল আগে বিফোরে ছিল আমাদের
4000 টাকা, আফটারে হয়েছে 6000 টাকা। অ্যাকাউন্ট রিসিভ বেড়েছে, ডেবিট আইটেম বাড়লে আবার ডেবিট হয়, তাহলে জাবেদায় অ্যাকাউন্ট রিসিভ ডেবিট হবে। এবার তার এগনেস্টে একটা ক্রেডিট হবে। কি ক্রেডিট হবে? অ্যাকাউন্ট রিসিভের সাথে সর্বদাই রেভিনিউ জড়িত, তাই অ্যাকাউন্ট রিসিভ বাড়লে রেভিনিউ বাড়ে। সেই রেভিনিউটা আমাদের এখন খুঁজতে হবে। কোন রেভিনিউ? এখানে আমরা খুঁজতে খুঁজতে দেখলাম লাস্টে সার্ভিস রেভিনিউ পাওয়া যাচ্ছে। এই সার্ভিস রেভিনিউ কয় হাজার টাকা বেড়েছে? 2000 টাকা বৃদ্ধি পেয়েছে। দেখুন অ্যাকাউন্ট রিসিভেবল 2000 টাকা বৃদ্ধি পেয়েছে, সেম টাকার পরিমাণে সার্ভিস রেভিনিউ বৃদ্ধি পেয়েছে 2000 টাকা। আর ক্রেডিট আইটেম বেড়েছে, তাহলে ক্রেডিট হবে, তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে। জাবেদা হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 2000 টাকা, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2000 টাকা। তাহলে 1 নম্বর জাবেদা আমরা এটা শিখে আসলাম, 2000 টাকা টু অ্যাডজাস্ট সার্ভিস রেভিনিউ। নেক্সট নাম্বার 3 নম্বর এন্ট্রিটা পড়ি আমরা। দেখুন এখানে বলা হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স আগে ছিল 4500 বিফোরে, এখন আফটারে হয়েছে 2000 টাকা। তাহলে ডেবিট আইটেম কমলে ক্রেডিট হয়, অর্থাৎ প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে। সবসময় মনে রাখবেন, প্রিপেড ইন্স্যুরেন্স যদি ক্রেডিট হয় অবশ্যই ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হবে, সবসময়, এটার কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে জাবেদা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্সে ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখন এই ইন্স্যুরেন্সটা রেওয়ামিলের ভিতরে অবশ্যই থাকবে, আপনার শুধুমাত্র খুঁজে নিতে হবে। তো দেখুন লাস্ট আইটেম দেখতে পাচ্ছি আমরা এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স 500 টাকা, 2500 টাকা। আসলে এখানে কিন্তু 2500 টাকা কমে গিয়েছিল, সেই 2500 টাকা এইখানে ডেবিট হয়েছে। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স একটা ডেবিট আইটেম বেড়ে গেছে, সুতরাং ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। সাপ্লাইজ এখানে বিফোরে ছিল 4000, পরবর্তীতে আফটার হয়েছে 1000, কত কমেছে? 3000 কমেছে। এখন সাপ্লাই যদি কমে তাহলে সাপ্লাইজ এক্সপেন্স হবে, তাই ঠিক এই 3000 টাকার একটা ব্যালেন্স সাপ্লাইজ এক্সপেন্স নামে নিচের দিকে আমাদের খুঁজে বের করতে হবে কোথায় আছে। তো খুঁজে দেখলাম এখানে পাওয়া গেছে সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট 3000 টাকা, সাপ্লাইজ ক্রেডিট 3000 টাকা। এগ্রিমেন্ট 30,000 মিল আছে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এটা পূর্বে ছিল না, এখন বর্তমানে 1500 হয়েছে, তার মানে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, ক্রেডিট আইটেম বাড়লে কি হয়? ক্রেডিট হয়, তার মানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ক্রেডিট আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, এই জাবেদাটা সর্বদাই একই রকম থাকে। তার মানে ডিপ্রিসিয়েশন ডেবিট হবে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট হবে, এই 1500 টাকা। এখন আমরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স খুঁজি। দেখুন এটা 4 নম্বর জাবেদা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 1500, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 4 নম্বর জাবেদা মিলে গেল। এরপরে আসুন নোট পেবেল আগের মতো আছে, পূর্বের মতো, তাহলে জাবেদা হবে না। অ্যাকাউন্ট পেবেল 6000 মিলে গেছে, জাবেদা হবে না। স্যালারি পেবেল আগে ছিল 0, এখন হয়েছে 2000 টাকা, তার মানে পেবেল কিন্তু বৃদ্ধি পেয়েছে। স্যালারি পেবেল বাড়ে, অবশ্যই স্যালারি এক্সপেন্স ডেবিট না হলে স্যালারি পেবেল বাড়বে না। তাহলে স্যালারি এক্সপেন্স সংগঠিত হয়েছে, সেটা পেবেল বেড়েছে 2000 টাকা। তাহলে এই 2000 টাকা স্যালারি পেবেল ক্রেডিট, কারণ ক্রেডিট আইটেম বেড়েছে, আর স্যালারি এক্সপেন্স ডেবিট। এখন স্যালারি খুঁজতে হবে রেওয়ামিলের মধ্যে, স্যালারি এক্সপেন্স কোথায় আছে। তাহলে 5 নম্বর জাবেদা স্যালারি এক্সপেন্স ডেবিট 2000 টাকা, স্যালারি পেবেল ক্রেডিট 2000 টাকা। আশা করি আপনারা ক্লিয়ার। ইন্টারেস্ট পেবেল পূর্বে ছিল না, এখন 1000 টাকা, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সে ডেবিট আর ইন্টারেস্ট পেবেল ক্রেডিট 1000 টাকা, এই 1000 টাকা লিখলাম এখানে। এবার আসুন আর্নড রেন্ট রেভিনিউ আগে ছিল 4500, এখন 3000, তাহলে এখানে কত কমেছে? 1500 টাকা কমেছে। আর্নড যখন কমেছে তাহলে আর্নড এটা ক্রেডিট আইটেম, কমলে ডেবিট হবে। আর্নড রেন্ট রেভিনিউ ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট। আর্নড সার্ভিস হলে আর্নড সার্ভিস ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর্নড কমিশন হলে আর্নড কমিশন ডেবিট, কমিশন রেভিনিউ ক্রেডিট। এটা মনে থাকবে আশা করি। তো এখন রেন্ট রেভিনিউ কোথায় আমরা সেটা খুঁজে বের করি। রেন্ট রেভিনিউ আশেপাশেই 1500 টাকা হ্যাজ বিন আর্ন হয়েছে, তাই জাবেদা হলো আর্নড রেন্ট ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট 1500 টাকা, 7 নম্বর জাবেদা। এবার আসুন পরেরটা নোট পেবেল আগের মতো এটাতে দেখছি আমরা, এটা দেখছি এই যে ক্যাপিটাল 34,000 দুইটাই সমান আছে। ড্রয়িং 2000 সমান আছে, জাবেদা হবে না। আর পরবর্তী এগুলো তো সব আগেই জাবেদা হয়ে গেছে, যেটা জাবেদা করবো সেটা একটু সংকেত দিয়ে রাখবো যাতে একই জাবেদা দুইবার না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে তাহলে আমরা 3 নম্বর ফরম্যাটে 212 ব্যালেন্সের অঙ্কগুলো খুব সহজে শিখতে পারলাম আশা করি। এখন আসুন শো দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি তো হয়ে গেল, শো দ্য রিভার্সিং এন্ট্রি। আমরা জানি রিভার্সিং এন্ট্রির মাত্র 4টা রুলস, বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। এখন অগ্রিম ব্যয় যদি প্রিপেড ডেবিট হয় তাহলে শুধুমাত্র অ্যাডজাস্টিং এই রিভার্সিং হয়, কিন্তু প্রিপেড যদি কখনো ক্রেডিট হয় তাহলে কিন্তু অ্যাডজাস্টিং হবে না। আচ্ছা, বকেয়া আয় যদি দেখেন, অগ্রিম আয় আনআর্নড রেভিনিউ যদি ক্রেডিট হয় তাহলে রিভার্সিং হবে, কিন্তু আনআর্নড যদি হ্যাজ বিন আর্ন হয়ে ডেবিট হয় তাহলে কিন্তু রিভার্সিং হবে না। তো আসুন এখন আমরা অ্যাডজাস্টিং দেখে রিভার্সিং করব। অ্যাকাউন্ট রিসিভেবল এটা বকেয়া আয়,
2000 টাকা, এটা রিভার্সিং হবে সার্ভিস রেভিনিউ ডেবিট অ্যাকাউন্ট রিসিভড ক্রেডিট। তাহলে আমরা ন্যারেশন লিখব টু রিভার্স দ্য সার্ভিস রেভিনিউ। আচ্ছা, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ক্রেডিট হয়েছে। প্রিপেইড ক্রেডিট হলে তো রিভার্সিং হবে না, কিন্তু প্রিপেইড ডেবিট হলে রিভার্সিং হতো। একটা রিভার্সিং হলো, আমরা রিভার্সিং এন্ট্রি এটা দেখে আসলাম, সার্ভিস রেভিনিউ টু অ্যাকাউন্ট রিসিভড। ওকে, তারপরে দ্বিতীয় দেখলাম এটা হলো না। তৃতীয় সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট, এটা রিভার্সিং হবে না। ডিপ্রিসিয়েশন কখনো রিভার্সিং হয় না। স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবল ক্রেডিট, এটা একটা বকেয়া খরচ, হ্যাঁ এটা রিভার্সিং হবে। আমরা জানি বকেয়া খরচে রিভার্সিং হয়। রিভার্সিং এন্ট্রিটা কি লিখতে হবে? স্যালারি পেবল টু স্যালারি এক্সপেন্স, 2 নম্বর রিভার্সিং, স্যালারি পেবল টু স্যালারি এক্সপেন্স 2000 টাকা। ক্লিয়ার? নেক্সট নাম্বার ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট, এটাও বকেয়া খরচ। খরচ বকেয়া থাকলে রিভার্সিং হয়। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট 1000 টাকা, এটা রিভার্সিং হবে। এরপরে আছে আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট হয়েছে। আনআর্নড রেন্ট ডেবিট হলে কখনো রিভার্সিং হয় না, কিন্তু আনআর্নড ক্রেডিট হলে রিভার্সিং হয়। তো আশা করি রিভার্সিংও আপনারা বুঝতে পারলেন। এই অঙ্কটা আমরা এই জন্য করলাম যে এখানে একসাথে রিভার্সিং এবং অ্যাডজাস্টিং দুটোই ছিল। আর এর আগের অঙ্কটা এবং এই অঙ্কটা সেম অঙ্ক ছিল, ওখানে শুধুমাত্র অ্যাডজাস্টিং করতে বলা হয়েছিল। 3 নম্বর ফরম্যাটের অঙ্ক দুটোই, এই জন্য আমরা পূর্বেটা সমাধান করলাম না, এইটা আপনারা করবেন, প্র্যাকটিস করবেন। 48 নম্বর আমাদের বই থেকে। এরপরে আসুন আরেকটা অঙ্ক দেখি, নাম্বার 4, 2004 সালে এসেছে একটা অঙ্ক। এটা অন ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার ইনফরমেশন। প্রশ্ন থেকে আমরা চিনতে পারছি রেওয়া মিলে ব্যালেন্স দেওয়া আছে। এই ব্যালেন্স দেওয়া থাকলে এটা ট্রায়াল ব্যালেন্সের অঙ্ক, তাই না? প্রশ্নটি বলা হচ্ছে টেরি থমস ওপেন দ্য গ্রিন থমস লোন কেয়ার সার্ভিস কোম্পানি অন এপ্রিল 1, 2004। এখন অন ট্রায়াল ব্যালেন্সে আমাদের 2টা শর্ত ছিল, সেটা খেয়াল করতে হবে যে কয় মাসের অঙ্ক, এটা আগে পড়ে তারিখটা খেয়াল করতে হবে। তো এপ্রিল 1 শুরু হয়েছে 2004 সালে, 8 এপ্রিল 30, আবার 30-এ শেষ হয়ে গেছে এপ্রিলের, 30 দিনের মাস। তো এখন 1 মাসের অঙ্ক এটা। দ্য ফলোয়িং ব্যালেন্স, এখন বলছে প্রিপেইড ইন্স্যুরেন্স, এটা দেখুন সম্পদ ভিত্তিতে লেখা ছিল। ইকুইপমেন্ট, নোট পেবেল, আনআর্নড রেভিনিউ আর সার্ভিস রেভিনিউ লেখা আছে। এই ব্যালেন্সগুলো দেওয়া আছে। তো 2টা জিনিস আমরা খেয়াল করতে বলেছি। 2 নম্বর ফরম্যাট ট্রায়াল ব্যালেন্স যখন দেওয়া থাকবে তখন যে তারিখটা খেয়াল করতে হবে কয় মাসের অঙ্ক, আরেকটা খেয়াল করতে বলেছি যে খরচগুলো লেখা আছে সম্পদ ভিত্তিতে নাকি খরচ ভিত্তিতে, এইগুলো আমাদের খেয়াল করতে হবে। যেহেতু এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ হিসেবে লেখা আছে, তাহলে যখন অ্যাডজাস্টিং করবো তখন এইটা জাবেদা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট খরচের টাকা, আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে। আর যদি এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স লেখা থাকতো তাহলে উল্টা যেত, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট হতো আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট হতো সমানে করার সময়। যাই হোক, এবার আসি আমরা অ্যাডিশনাল ইনফরমেশনগুলো পড়ি আর জাবেদা করি। এখানে আমাদের 5টা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, 5টা অ্যাডজাস্টিং হবে। নাম্বার 1, প্রথম হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স ইজ দ্য কস্ট অফ 2 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি, ইফেক্টিভ এপ্রিল 1 থেকে শুরু হবে 2004 সালে। খেয়াল করুন, 2 বছরে হলো 24 মাস, আর 24 মাসের জন্য দেওয়া হয়েছে 36,000 টাকা। তাহলে 24 মাস দিয়ে 36,000কে ভাগ করলে 1 মাসের ব্যয় বের হবে 1500 টাকা, 1500 টাকা, তাই না? তো 1 মাসে যেহেতু অঙ্ক, তাই আমরা 1 মাসের খরচ দেখাবো। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, এটা হলো 1500 টাকা, ভাগ করে পেয়েছি। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে 1 নম্বর যেহেতু পারলাম, এবার 2 নম্বর আসুন। ডিপ্রিসিয়েশন অন দ্য ইকুইপমেন্ট 5000 টাকা পার মান্থ, প্রতি মাসে 5000 টাকা। আমাদের অঙ্কটা তো 1 মাসের, তাহলে আর গুণ ভাগ করা লাগলো না, সরাসরি 5000 টাকা লিখলাম। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 5000 টাকা। নাম্বার 3, the note payable is dated April 1, 2004. It is a 6 month 10% নোট। এখন 6 মাসের নোট 10% সুদ। 6 মাস আমাদের কাজে লাগবে না, আমরা কাজে লাগাইছি অনলি 1 মাস। আচ্ছা, 1 মাসে সুদ হিসাব করতে হবে। তাহলে হিসাবটা হবে নোট পেবেলের উপরে 10% করে, আবার ওটাকে 12 মাস দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ 10% করলে 1 বছরের সুদ চলে আসে, ওটাকে 12 মাস দিয়ে ভাগ করলে 1 মাসের আসবে। ক্লিয়ার? তো আমরা জাবেদের ভাষাটা লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। এখন নোট পেবেলের পরিমাণ দেখতে হবে, 2 লাখ টাকার উপরে 10% করলে হয় 20,000। 20,000কে 12 মাস দিয়ে ভাগ করলে যেটা আসে সেটা হলো 1667 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। নাম্বার 4, 7 কাস্টমার পেইড ফর দ্য কোম্পানি 6 মান্থ লোন সার্ভিস প্যাকেজ। 6 মাস মেয়াদি, 6 মাস প্যাকেজের কয় টাকা? মাত্র 6,000 টাকা 7 জন কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে 6,000 টাকায়। আচ্ছা, কয় মাসে সার্ভিস দেবে? 6 মাসে এটা সেবা দিবে। বিগিনিং শুরু হবে এপ্রিল 1 থেকে।
এখন বলছে দিস কাস্টমার ওয়ার সার্ভিস ইন এপ্রিল, ওই কাস্টমারগুলোর 1 মাসের সেবা দেওয়া হয়ে গেছে। আপনি খেয়াল করুন যে 7 জন কাস্টমার প্রত্যেকেই 6,000 করে জমা দিলে 6,42,000 টাকা জমা আছে আনার নামে, এখানে লেখা আছে। এখন এখান থেকে হ্যাজ বিন আর্ন হয়েছে অনলি 1 মাস। কয় মাসের প্যাকেজ ছিল? 6 মাসের প্যাকেজ। 6 মাসে যদি 42,000 হয়, 1 মাসে কত হয়? 6,42, 7,000 টাকা। 7,000 টাকা হ্যাজ বিন আর্ন হয়ে গেছে। আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্যারিড 7,000 টাকা। ক্লিয়ার? তাহলে আনআর্ন সার্ভিস ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্যারিড 7,000 টাকা, কারণ 1 মাসে 7,000 টাকা, 6 মাসে 42,000 টাকা। এবার আসুন, লোন সার্ভিস প্রোভাইডেড আদার কাস্টমার বাট নট বিল্ড অ্যাট এপ্রিল 30, 2004 সাল পর্যন্ত টোটালিং 15,000 টাকা। অন্য একটা কাস্টমারকে আমরা সেবা দিয়েছি, সেখানে আমরা 30 তারিখ পর্যন্ত টোটালি পাবো 15,000 টাকা, বাট নট বিল্ড, এখনও টাকাটা দেয়নি। তাহলে বকেয়া আয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 15,000 টাকা লিখতে হবে। ক্লিয়ার? তো আসুন 5 নম্বর দেখি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 15,000 টাকা। এই 5টা এন্ট্রি ছিল, 5টা এন্ট্রি আমাদের অ্যাডজাস্টিং করতে বলা হয়েছে। বাস ওকে, আমরা কমপ্লিট করে ফেললাম। 2004 সাল শেষ। এবার আসুন 2005 সাল। Kamal is the owner of a Macroland computer service at the end of June 2005, his first month of ownership. Kamal is trying to prepare a monthly income financial statement. কামালের ইনকাম স্টেটমেন্ট প্রতি মাসে মাসে, তাহলে এটা কয় মাসের অঙ্ক? 1 মাসের অঙ্ক। The following information related to June 2005, এখানে কোনো ব্যালেন্স দেখা যাচ্ছে না। যদি ব্যালেন্স না দেখা যায় তাহলে 1 নম্বর ফরম্যাটের অঙ্ক, অর্থাৎ শুধুমাত্র উইদাউট ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ শুধুমাত্র ইনফরমেশন থাকবে, কোনো রেওয়া মিল থাকবে না। রেওয়া মিল ছাড়াই আমাদের এন্ট্রি দেওয়া হয়েছে, সিঙ্গেল এন্ট্রি। এখানে কয়টা এন্ট্রি আছে? 7টা। তাহলে জাবেদা কয়টা হবে? 7টা হবে অ্যাডজাস্টিং এন্ট্রি। নাম্বার 1, এট জুন 30 মাসের শেষে কামাল ওড, এই ওড মানে বকেয়া আছে, টু এমপ্লয়ি কর্মচারীদের কাছে 1800 টাকা। কিসের জন্য? দ্যাট উইল বি পেইড, আগস্ট মাসে যেয়ে 1 তারিখে টাকা দেবে। দেখুন, জুন মাসের বেতন আগস্টে যাই দিবে। এখন এই বেতনটা বকেয়া রয়েছে, জাবেদা হবে স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেবেল ক্রেডিট ওই 1800 টাকায়। ক্লিয়ার? তাহলে 1 মাসের বেতন বকেয়া আছে 1800 টাকা, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবেল ক্রেডিট, টু অ্যাডজাস্ট স্যালারি এক্সপেন্স। বুঝতে পারলেন? নাম্বার 2, অন জুন 1, 2005 কামাল বড় ধার করেছিল 48,000 টাকা ফ্রমে লোকাল ব্যাংক। লোকাল ব্যাংকের থেকে জুন মাসের 1 তারিখে ধার করেছিল 48,000 টাকা। 10 ইয়ার মর্টগেজ, 10 বছর মেয়াদি। দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 10%, আর এর উপরে সুদ হবে 10% হারে বাৎসরিক। এখন আমরা তো 1 মাসের অঙ্ক করতেছি, তাহলে তো আমরা 1 বছরের সুদ হিসাব করবো না, আমরা 1 মাসের সুদ হিসাব করবো। কীভাবে বের করবো? 48,000-এর উপরে 10% করলে হয় 4800। এই 4800 টাকাকে 12 মাস দিয়ে ভাগ করলে 1 মাস পাওয়া যাবে, 4 × 48, 400 টাকা। তাহলে জাবেদার ভাষা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবেল ক্রেডিট। ক্লিয়ার? 400 টাকা। নাম্বার 3, সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড জুন মাসে টোটালিং 2200 টাকা। দেখুন, সেবা দেওয়া হয়েছে, লিখতে মনে নেই, তার মানে এটা বকেয়া আয়। তাই বকেয়া থাকলে অ্যাডজাস্টিং হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2200 টাকা, সরাসরি লিখে দিলাম 2200 টাকা। ওকে। নাম্বার নেক্সট, 4 নাম্বার, ইউটিলিটি সার্ভিস এক্সপেন্সেস অফ 400 টাকা অ্যাক্রু। দেখুন, ইউটিলিটি মানে বিবিধ খরচ, উপযোগ খরচ, এটা বকেয়া রয়েছে। তাহলে ইউটিলিটি এক্সপেন্সের ডেবিট আর ইউটিলিটি পেয়েবেল ক্রেডিট 400 টাকা, এই আমাদের জাবেদা। এরপরে নাম্বার 5, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম টোটালিং 700 হ্যাজ এক্সপায়ার্ড। এখন রেওয়া মিল তো আর নেই, আমরা দেখবো যে কতটুকু খরচ হয়েছে। যদি খরচ হয় খরচের জাবেদা, যদি হাতে থাকে তাহলে হাতে যতটুকু প্রিপেড থাকতো তত সেই জাবেদা। যেটা রেওয়া মিল থাকে না, সেটা যেভাবে ভাষা লেখা থাকবে, খরচ লেখা থাকলে খরচ জাবেদা, আর সম্পদ লেখা থাকলে সম্পদের জাবেদা। এখন বলছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়ে গেছে, তার মানে এটা খরচ হয়ে গেছে, জাবেদা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। সেক্ষেত্রে দেখুন, এই আইটেমটাই যদি লেখা থাকতো যে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স হ্যাজ বিন ব্যালেন্স অফ এত, তার মানে কি এখনও পর্যন্ত আনএক্সপায়ার্ডের ব্যালেন্স আছে এত, মানে প্রিপেড আছে, তখন আমরা লিখতাম প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট লিখতাম। যাই হোক, এই ধরনের এন্ট্রি আসলে আমরা আরও বিস্তারিত জানাবো। স্টোর সাপ্লাইজ অফ 600 টাকা ইউজ। স্টোর সাপ্লাইজ আমাদের যা ক্রয় করা ছিল সেখান থেকে 600 টাকা খরচ হয়ে গেছে, যেটা খরচ হয়েছে ওইটাই যাবে তা। তাহলে স্টোর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর স্টোর সাপ্লাইজ ক্রেডিট 6 নম্বর যাবে তা। ক্লিয়ার?
টু অ্যাডজাস্ট দ্য সাপ্লাইজ এক্সপেন্স। 7 নম্বর বলছে আনআর্নড রেভিনিউ 200 টাকা হ্যাজ বিন আর্ন। আনআর্নড রেভিনিউ হ্যাজ বিন আর্ন হয়ে গেছে, তাহলে আমরা কি লিখব? আনআর্নড রেভিনিউ হ্যাজ বিন আর্ন হলে আনআর্নড রেভিনিউ ডেবিট আর রেভিনিউ ক্রেডিট। কোন রেভিনিউ? নাম না বলা থাকলে সার্ভিস রেভিনিউ লিখতে হবে। ঠিক ক্লিয়ার? তো আনআর্নড রেভিনিউ যখন হ্যাজ বিন আর্ন হয় তো আনআর্ন তো ক্রেডিট থেকে ওইটা হ্যাজ বিন আর্ন হলে ডেবিট হয়ে যায় আর সংশ্লিষ্ট রেভিনিউ ক্রেডিট হয়। তো আনআর্নড রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট টু অ্যাডজাস্ট দ্য আনআর্নড রেভিনিউ। এখন আমরা 5 সাল পর্যন্ত সমাধান করলাম। আগামী ক্লাসে 6 সাল থেকে ইনশাল্লাহ শুরু করব। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। শিক্ষার্থীগণ, আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য আমার বইটা সংগ্রহ করুন। আর আমার বইটা সংগ্রহ করার জন্য আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিবেন। শিক্ষার্থীগণ, আপনার কাছে যে বই থাক না কেন, ভালো ফলাফলের জন্য একটা ভালো বই আপনার দরকার। টাকাটা বড় কথা না, এখানে একটা ভালো রেজাল্ট করাটাই আপনার মুখ্য বিষয়। মাত্র কয়েক টাকার বই, একটা বই নিলে যদি আপনি ভালোভাবে সেটাকে A+ পেতে পারেন, ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে আপনার ক্যারিয়ারে অনেক কিছু আসবে। এখানে সেকেন্ড ইয়ারে প্রথমেই আমার বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আমার বইটা ক্রয় করলে, বছরের শুরুতে ক্রয় করলে আর সারা বছরই কোনো বই ক্রয় করা লাগবে না, কোনো সাজেশন ক্রয় করা লাগবে না। আমার বইতে সাজেশন দেওয়া থাকে, আপডেট সাজেশন। পাশাপাশি আমি আপডেট পরীক্ষার আগেও আমি আমার বই থেকে প্রবলেম নম্বর সহ সাজেশন দিয়ে যাবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।